বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে ভালো আছো। তোমরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলবে। তোমরা নিজেরা সচেতন হবে এবং তোমাদের ছোট ছোট ভাই বোন যারা আছে তাদেরকে তোমরা সচেতন করবে। বিশেষ করে তোমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যারা যুক্ত আছো তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটু এই কোভিড-19 থেকে একটু সচেতন করার তোমরা চেষ্টা করবে। যাই হোক, অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্টদের আমি যে বিষয়টি নিয়ে থাকি তোমরা জানো, সেটি হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, সরকারি রোজলাল কলেজ। এই করোনাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারি বিএল কলেজ খুলনা তাদের শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য এই প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়টি সেটি নিয়ে আমি ভার্চুয়ালি এসেছি। আমি সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের একেবারে প্রাথমিক যে ধারণা আমরা সেটি আলোচনা করব। দেখো, আমাদের আজকের যে শিরোনাম বা টপিক সেটি হলো ওভারভিউ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রাথমিক ধারণা। দেখো, এখানে একটি তোমরা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি কিসের? এটি হলো আমাদের বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট, পদ্মা ব্রিজ প্রকল্প। এখন শুধু প্রকল্প বা প্রজেক্ট শব্দটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয়, একেবারে লোকালি অথবা ইন্টারন্যাশনালি সব জায়গাতে কিন্তু সমানভাবে ব্যবহৃত হচ্ছে, বহুল ব্যবহৃত একটি টার্মিনোলজি। আমরা ম্যানেজমেন্ট এবং ব্যবসায়ের স্টুডেন্ট হিসেবে এটি কিন্তু আমাদের অন্যতম পাঠ্য। সুতরাং এই বিষয়ে কিন্তু আমাদের একাডেমিক নলেজ থাকতে হবে। তাহলে আমরা যেটি দেখছি সেটি হলো একটি বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ প্রকল্প, মেগা প্রজেক্ট। আরেকটি মেগা প্রজেক্ট আমাদের বাংলাদেশের গর্বের, সেটি হলো পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যেটি পাবনার রূপপুরে অবস্থিত। এটি কিন্তু একটি বৃহৎ প্রকল্প। প্রকল্প শব্দটার সাথে কিন্তু আমাদের একেবারে জনসাধারণও কিন্তু পরিচিত। তাহলে আর আমরা একাডেমিশিয়ান হিসেবে কিন্তু আমাদের আরও বেশি জানা থাকতে হবে। তাহলে আমরা সেটি দেখব। আরেকটি মেগা প্রজেক্ট অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে, সেটি হলো বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। এখন কিন্তু স্যাটেলাইটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আর তথ্য প্রযুক্তি মানেই হলো স্যাটেলাইট। এই স্যাটেলাইট কিন্তু এটি অনেক টেকনিক্যাল ব্যাপার, টেকনোলজিক্যাল ব্যাপার, পাশাপাশি কিন্তু এটি একটি অনেক আর্থিক ব্যাপার, ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক সলভেন্সি যদি না থাকে দেন কিন্তু আমরা এই যে প্রজেক্টগুলো কোনোটি কিন্তু বাস্তবায়িত করতে পারবো না। আমরা যেহেতু ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমরা কিন্তু টেকনিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল যে সাইডটা সেটি দেখব না। প্রজেক্টের আমরা কোন সাইডটি দেখব? প্রজেক্টের আমরা দেখব হলো ম্যানেজারিয়াল যে পার্সপেক্টিভটা, ম্যানেজারিয়াল যে বিষয়টা, সেটা। প্রজেক্টের টেকনিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাইডগুলো দেখবে কিন্তু ইঞ্জিনিয়াররা, আর আমরা কিন্তু সেখানে ব্যবস্থাপকীয় যে দক্ষতা সেটি কিন্তু আমরা প্রয়োগ করব। হ্যাঁ, আমরা দেখি এই যে এখানে ওই যে আরেকটি প্রজেক্ট দেখো, বিশাল বড় বিল্ডিং, বর্তমান সভ্যতার, আধুনিক সভ্যতার একটি অন্যতম নিদর্শন। আরেকটি দেখো পিরামিড, প্রাচীন যুগের আরেকটি স্যাটেলাইট, সেটা তো তোমরা দেখলে বাংলাদেশের, আর এটি হলো আমাদের একেবারে আধুনিক সভ্যতার। এগুলো হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের
সাথে সংশ্লিষ্ট যে চিত্রগুলো, এখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে প্রজেক্ট কিন্তু সো মাচ ইম্পর্ট্যান্ট ফর এনি সিভিলাইজেশন, ফর দেয়ার অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটি একাডেমিক সংজ্ঞা দেখি, যেহেতু আমরা একাডেমিক স্টুডেন্ট। এখানে দেখো একটু মার্কিং করাও আছে। প্রজেক্টটা কি টেম্পোরারি এন্ডেভার, স্বল্পকালীন, যেখানে একটি টাইম বাউন্ড থাকবে। যেমন পদ্মা সেতু, তার একটি টাইম বাউন্ড থাকবে, নির্দিষ্ট সময় থাকবে। হ্যাঁ, সময়টা রিভাইজ হতে পারে। ওই যে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ আমরা দেখেছি অনার্স ফোর্থ ইয়ারে, বা তার আগের ইয়ারগুলোতে তোমরা মাস্টার্স ম্যানেজমেন্ট থটে পাবে। কন্টিনজেন্সি অ্যাপ্রোচ কি বলে, যে পরিবেশ পরিস্থিতি যদি ডিমান্ড করে তাহলে কিন্তু প্রজেক্টের মেয়াদ বাড়তে পারে। কিন্তু আসলে প্রজেক্টের যে কেতাবি সংজ্ঞা, সেখানে কিন্তু বলা আছে এ প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডেভার, একেবারে ধরাবাঁধা নির্দিষ্ট প্রচেষ্টার ব্যাপার, যেটা কি করে টু ক্রিয়েট ইউনিক প্রোডাক্ট, সার্ভিস আর রেজাল্ট। কোনো উৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রোডাক্ট, সার্ভিসের ওরিয়েন্টেড কি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউনিক সার্ভিস হতে পারে, ক্রিয়েট হতে পারে, অথবা কোনো ফল, কোনো রেজাল্ট। রেজাল্ট মানে এখানে কোনো তত্ত্ব হতে পারে, কোনো অ্যাপ্রোচ হতে পারে, কোনো পদ্ধতি হতে পারে। সবগুলোই কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে সাধিত হতে হবে, অনন্তকাল ধরে কিন্তু হবে না। অনন্তকাল ধরে হলে সেটি হয়ে যাবে প্রোগ্রাম। প্রজেক্ট এবং প্রোগ্রামের পার্থক্য সামনে দেখবে, সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা দেখব। আপাতত আমরা প্রজেক্টে আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে প্রোগ্রামও কিন্তু জড়িত, বাট প্রোগ্রাম কিন্তু টেম্পোরারি, নট টেম্পোরারি, টেম্পোরারি না, আর সেটা রোটেশন হয়। বাট প্রজেক্ট কিন্তু টেম্পোরারি এবং স্পেসিফিক টাইম বাউন্ড থাকে। মেইন পার্থক্য প্রজেক্ট এবং প্রোগ্রামের। এখন প্রজেক্টটা বুঝলাম, প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি? দেখো, প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ। প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা কি করি, আমাদের যে পুঁথিগত বিদ্যা, একাডেমিক যে নলেজটা, সেটা অ্যাপ্লাই করি। সাথে সাথে নলেজ থেকে আমরা যে দক্ষতাগুলো অর্জন করি, যে স্কিলগুলো, সেই স্কিলগুলো আমরা ইমপ্লিমেন্ট করি বা অ্যাপ্লিকেশান করি। টুলসগুলো, বিভিন্ন টুলস আছে, মেথড আছে, সেই টুলসগুলো আমরা কিন্তু এখানে ইঞ্জিনিয়ার না, আমাদের মনে রাখতে হবে আমরা হলাম ম্যানেজমেন্টের স্টুডেন্ট। আমরা ম্যানেজারিয়াল যে টুলগুলো আমরা দেখেছি আমাদের প্রিভিয়াস কোর্সগুলো বা ইয়ারগুলো, বর্ষগুলোতে আমরা দেখেছি ম্যানেজারিয়াল যে টুলগুলো, টেকনিকগুলো আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। কোথায়? প্রজেক্টের যে অ্যাক্টিভিটিসে, যেন আমরা প্রজেক্টটা মিট আপ করতে পারি, প্রজেক্টটা অ্যাকমপ্লিশ করতে পারি, প্রজেক্টটা যেন আমরা কমপ্লিট করতে পারি, সাকসেস করতে পারি। প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি? যে কোনো একটা প্রজেক্ট, সেই প্রজেক্টে আমাদের যে অর্জিত একাডেমিক নলেজ, সেটা অ্যাপ্লাই করব। আমাদের বিভিন্ন সময়ে যে দক্ষতাগুলো বা এক্সপিরিয়েন্সগুলো আছে, সেইগুলো আমরা প্রয়োগ করব। যে টুলসগুলো আছে, যে টেকনিকগুলো আছে, সেইগুলো প্রয়োগ করে আমরা একটি প্রজেক্ট বাস্তবায়ন করব সাকসেসফুলি। হ্যাঁ, ওই যে সংজ্ঞাটা জাস্ট প্রজেক্টের সংজ্ঞাটা আমি আবার এখানে ফোকাস করেছি, পূর্বের স্লাইডে কিন্তু ছিল। জায়গাটা আমরা একটু এসকেপ করে যাই। নেক্সট দেখো, এখানে যে আরও কয়েকটি সংজ্ঞা আমরা পাচ্ছি, কোথা থেকে আসলো। এটি এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে। আমাদের এপিটোমোলজিটাও জানা দরকার, বা শব্দতত্ত্ব। প্রজেক্টাম, হুইচ মিনস সামথিং দ্যাট কামস বিফোর এনিথিং এলস হ্যাপেন্স। যাই হোক, এটা হলো এটিমোলজির কথা। এখানে যে MPMM নামক বিখ্যাত একটি মাল্টিন্যাশনাল কোম্পানি সিইও জ্যাসন ওয়েস্টল্যান্ড একটা কথা বলছে, গুরুত্বপূর্ণ, এই জন্য আমি তোমাদের সামনে এটি নিয়ে এসেছি। আমাদের একাডেমিশিয়ান যারা, একেবারে আমরা শ্রেণী শিক্ষক, তাদের বাইরে যারা একেবারে বাস্তব জগতে, একজন সিইও, উনি কিন্তু বাস্তব জগতের সাথে জড়িত। উনি কি বলছেন? উনি বলছেন যে প্রজেক্ট ইজ এ ইউনিক এন্ডেভার, ইউনিক,
টু প্রডিউস এ সেট অফ ডেলিভারেবল উইদিন ক্লিয়ারলি স্পেসিফাইড টাইম। হ্যাঁ, একেবারে নির্দিষ্ট সময়, অনন্তকাল ধরে হবে না। সেটা হতে হবে প্রফিটেবল, কস্ট ওরিয়েন্টেড হতে হবে, কোয়ালিটি ওরিয়েন্টেড হতে হবে। দেখো নেক্সট বলছে কস্ট অ্যান্ড কোয়ালিটি কনস্ট্রেন্ট। অবশ্যই সেখানে নির্দিষ্ট অর্থ একেবারে দেদারসে যা ইচ্ছা তাই সেরকম না। স্পেসিফিক টাইম থাকবে, স্পেসিফিক কস্ট থাকবে এবং স্পেসিফিক কোয়ালিটি আমরা অ্যাচিভ করার চেষ্টা করব। এটি হলো এমপিএমএম এর সিইওর বক্তব্য। ওকে, আমরা নেক্সটে দেখি। নেক্সটে হ্যাঁ আরেকটি সংজ্ঞা, জাস্ট সংজ্ঞাগুলো একই কথা বারবার হয়তো একটু অন্যভাবে আসছে। আমরা দেখি এখানে আলাদা কি পাই। আলাদা আমরা এখানে পাচ্ছি যে ডিফারেন্ট প্রসেস, মেথোডোলজি, নলেজ এরিয়া, KA। আমরা নলেজ এরিয়া নিয়ে নেক্সট স্লাইডগুলোতে শেষের দিকে আমরা আলোচনা করব। কোন কোন নলেজ এরিয়া একটি প্রজেক্টে বা প্রজেক্ট ম্যানেজমেন্টে ব্যবহৃত হতে পারে আমরা দেখব নেক্সট। হ্যাঁ, একটা প্রজেক্টের বৈশিষ্ট্যগুলো কি দেখো, ইউনিক ইন নেচার, অবশ্যই সেটা ইউনিক হতে হবে। একেবারে কনভেনশনাল বা ট্রেডিশনাল হলে কিন্তু হবে না। ডিফাইন টাইম স্কেল, আমি আগেই বলেছি, আগের সংজ্ঞাগুলোতে তোমরা দেখেছো। একেবারে নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, টাইম বাউন্ড থাকবে, 5 বছর হতে পারে অথবা 10 বছর মেয়াদি প্রজেক্ট। বাজেট হবে নির্দিষ্ট বাজেট, অ্যাপ্রুভড বাজেট, লিমিটেড রিসোর্স। হ্যাঁ, সম্পদগুলো যেমন টেকনোলজিক্যাল একটা কনস্ট্যান্ট থাকে, টেকনোলজিক্যাল একটা বাধা থাকে, সেটা কিন্তু মেনে নিয়ে তার মধ্য থেকে তোমাকে ইউনিক কোনো প্রোডাক্ট অর সার্ভিস অর থিওরি অর আইডিয়া তোমাকে কিন্তু জেনারেট করতে হবে একটা প্রজেক্টের। এটিই কিন্তু মুখ্য উদ্দেশ্য, তোমার প্রতিষ্ঠানটা যেন ইন ফিউচারে কম্পিটিটরদের সাথে মার্কেটে ফাইট করে মার্কেট লিডার হিসেবে যেন মার্কেটে থাকতে পারে। এর জন্য তোমাকে কিন্তু তোমার প্রোডাক্ট আর সার্ভিসে কিন্তু ইউনিকনেস নিয়ে আসতে হবে তোমার সীমিত সম্পদের মধ্যেই। এটি হলো একটি সাকসেসফুল আর ভায়াবল এই প্রজেক্টের সার্থকতা। এলিমেন্ট অফ রিস্ক থাকবে, কিন্তু নো রিস্ক নো প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্টের রিস্ক থাকবে। সুতরাং যারা প্রজেক্টের সাথে জড়িত, আমরা দেখব নেক্সট ক্লাসগুলোতে যে একজন যিনি প্রজেক্ট হাতে নেবেন বা বাস্তবায়ন করবেন, PD প্রজেক্ট ডিরেক্টর বা প্রজেক্টের সাথে যারা জড়িত, তাদেরকে কিন্তু চ্যালেঞ্জিং পার্সন হতে হয়, অ্যাডভেঞ্চারাস পার্সন হতে হয়। এরপর বেনিফিশিয়াল চেঞ্জ। হ্যাঁ, বেনিফিশিয়াল চেঞ্জ মানে সেটা অবশ্যই প্রফিটেবল হতে হবে। এমন একটা প্রোডাক্ট তুমি তৈরি করলে যেটি তোমার কোম্পানির বা কাস্টমারদের কোনো কাজে লাগবে না। এমন কোনো সার্ভিস তুমি কি বলবো যে লঞ্চ করলে বা ইন্ট্রোডিউস করলে যেটি আসলে মিনিংলেস। সুতরাং এই যে 6টি বৈশিষ্ট্য কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি যখন কোনো প্রফেশনাল হিসেবে কোনো অর্গানাইজেশনে যাবে। হ্যাঁ, এখন দেখো প্রজেক্টের শ্রেণী বিভাগ। কিছু প্রজেক্ট আছে স্ট্র্যাটেজিক, কিছু আছে সিস্টেম একেবারে পদ্ধতিগত, আর কিছু আছে অপারেশনাল প্রজেক্ট। দেখো এখানে টাইম বাউন্ডস 2 to 5 years, 2 থেকে 5 বছর। আর কিছু প্রজেক্ট আমরা স্ট্র্যাটেজিক্যালি হাতে নিয়ে থাকি, সেটা সামরিক ক্ষেত্রে হতে পারে, সেটা অন্য বিষয়। বাট আমরা দেখব প্রতিষ্ঠানের ক্ষেত্রে, একটি উৎপাদনশীল অথবা একটি বিজনেস প্রতিষ্ঠানে সেখানে কি থাকবে হাই ডিগ্রি অফ চেঞ্জেস। কি থাকবে? হাই ডিগ্রি অফ চেঞ্জেস টু কাস্টমার্স, হাইলি কমপ্লেক্স। কাস্টমারদের জন্য তুমি যেন একটা বড় মাপের পরিবর্তন নিয়ে আসতে পারো। যেমন দেখো এই যে এখন কমার্শিয়াল ব্যাংকগুলো কি করছে, অ্যাপস তৈরি করছে। তারা এই অ্যাপসগুলো কিন্তু তাদের একটা প্রজেক্ট ছিল। বিভিন্ন ব্যাংক কিন্তু প্রজেক্ট নিয়ে অ্যাপসগুলো তৈরি করে তারা কাস্টমারদের সামনে নিয়ে আসছে। এটা স্ট্র্যাটেজিক প্রজেক্ট আর প্রোডাক্ট। প্রজেক্টের রেজাল্টই কিন্তু প্রোডাক্ট। সুতরাং আমরা স্ট্র্যাটেজিক প্রজেক্ট বলতে পারি, প্রোডাক্টও বলতে পারি। যাই হোক, যে
ব্যাংকগুলো প্রথমে কিন্তু এই অ্যাপসগুলো স্কাই ব্যাংকিং যেমন ইস্টার্ন ব্যাংক ব্যবহার করে বা অন্যান্য ব্যাংকগুলো এই অ্যান্ড্রয়েড যে অ্যাপসগুলো তারা কিন্তু ইন্ট্রোডিউস করার পরে মার্কেটে নিয়ে আসার পরে তাদের কিন্তু কাস্টমার রিটেনশান আর প্রফিটের যে ব্যাপারটা প্রফিট আর্নিং সেটা কিন্তু চেঞ্জ হয়। প্রফিট রেশিও ROI তোমরা জানো অ্যাকাউন্টিং আমরা করি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর PI প্রফিটেবিলিটি ইন্ডেক্স এগুলো কিন্তু চেঞ্জ হয়। সুতরাং স্ট্র্যাটেজিক প্রজেক্ট প্রথমেই 1 নাম্বার যে শ্রেণী বিভাজন। সিস্টেম প্রজেক্ট যেমন কি 1 to 2 ইয়ার্স সময়, এটা কম সময়, অল্প সময়ের মধ্যে, যেটি কাস্টমারদের একেবারে মানে মধ্যম মানের যে প্রবলেমগুলো সেইগুলো সলভ করবে। এগুলোর জন্য তোমাকে বেশি সময় দিবে না, তোমার বস তোমাকে বেশি সময় কিন্তু দিবে না। আর কি অপারেশনাল, একেবারে প্রাত্যজিক রেগুলার কাজকর্ম করতে গেলে কিছু কনস্ট্যান্ট আসে বা কিছু ছোট ছোট বাধা বিপত্তি দেখা দেয়। সেই বাধা বিপত্তিগুলো তোমাকে আপ টু 1 ইয়ারের মধ্যে সলভ করতে হবে। সেই প্রজেক্টগুলোকে আমরা বলি অপারেশনাল প্রজেক্ট। তাহলে আমরা দেখলাম যে এই যে জায়গাগুলো, এই যে ঠিক আছে 2 to 5 ইয়ার, 1 to 2 ইয়ার, আপ টু 1 ইয়ার। আর কি হাইলি কমপ্লেক্স, মিডিয়াম কমপ্লেক্স, লেস কমপ্লেক্স, এই দুইটা বিষয়গুলো কনসিডার করে বিভিন্ন প্রজেক্টের শ্রেণী বিভাগ কিন্তু করা হয়। এখন আমরা দেখব হোয়াট ইজ প্রজেক্ট। আমরা অলরেডি দেখে ফেলেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপরে এই সংজ্ঞাটি আমার কাছে একটু ভালো লেগেছে বলে আমি আবার নিয়ে এসেছি। বিশেষ করে তোমরা শেষের দিকে দেখো এ সেট অফ স্কিল লাগবে, এ সুট অফ টুল আর এ সিরিজ অফ প্রসেস। এখানে 3টা ফ্রেজ আসছে। সেট অফ স্কিল, এক সেট দক্ষতা, একটা দক্ষতা দিয়ে কোনো প্রজেক্ট হয় না। ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে পাশাপাশি, অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজিক্যাল অ্যান্ড টেকনিক্যাল স্কিল থাকতে হবে। এই যে 3টা স্কিলের কম্বিনেশনেই কিন্তু তুমি একটি প্রজেক্ট সাকসেস করতে পারবে। সেট অফ এ সুট অফ টুলস, একেবারে সুইটেবল যে টুলগুলো কাজে লাগবে। হাবিজাবি টুল নিয়ে এসে কিন্তু একটি প্রজেক্ট বাস্তবায়িত হবে না। সিরিজ অফ প্রসেস, হ্যাঁ ওই যে অ্যাপ্রোচগুলো যেগুলো আমরা বললাম, ওই অ্যাপ্রোচগুলো কিন্তু তোমাকে গেম থিওরি এর আগে আমরা দেখেছি অন্য যে কোর্সগুলোতে, ওইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তুমি একটা প্রজেক্ট হাতে নিয়েছে, মাঝখানে অন্য আর একটা কোম্পানি বা প্রতিষ্ঠান ওই প্রোডাক্টটা তৈরি করে ফেললো, তুমি কি এটা তখন কন্টিনিউ করবে? নো, দরকার নেই। তুমি তার সাথে যদি মার্জারে যেতে পারো, অ্যাকুইজিশনে যেতে পারো, ফ্র্যাঞ্চাইজে যেতে পারো, তাহলে আর দরকার নেই, তুমি অন্য প্রজেক্টে হাত দাও। দ্যাট ইজ দ্য significant terminology of this definition. ওকে, এখন আমাদের একটু পার্থক্যটা জানা দরকার, সেটি প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং জেনারেল ম্যানেজমেন্টের যে পার্থক্য। তোমরা এখানে দেখো প্রজেক্ট ম্যানেজমেন্টে কি লাইন অফ অথরিটি থাকবে। লাইন অফ অথরিটি আমরা পড়েছি, লাইন অথরিটি, স্টাফ অথরিটি, যেটাকে আমরা ফাজি বলি, মানে একেবারে চেইন, মাঝখান থেকে যদি একটু একজন যদি সরে যায়, একজন যদি থেমে যায়, অথবা একজনের দক্ষতায় যদি ঘাটতি হয়, তাহলে কিন্তু প্রজেক্ট বাস্তবায়িত হবে না। এবং চেইন অফ কমান্ড থাকতে হবে, হেনরি ফয়েলের যে নীতি। এখানে দেখো জেনারেল ম্যানেজমেন্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা আগেই বলেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু টাইম বাউন্ড, কস্ট ওরিয়েন্টেড। আর জেনারেল ম্যানেজমেন্ট অথরিটি ডিফাইন্ড বাই ম্যানেজমেন্ট স্ট্রাকচার। এখানে কিন্তু তোমার জেনারেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভেদে আলাদা হতে পারে, কিন্তু প্রজেক্টে একই রকম। প্রজেক্টের একটা লাইন অথরিটি থাকবে, সেখানে ডিভিশন অফ ওয়ার্ক থাকবে, ডিভিশন অফ লেবার থাকবে, জেনারেল ম্যানেজমেন্টও থাকবে, বাট জেনারেল ম্যানেজমেন্ট কিন্তু একটা স্ট্রাকচার ফলো করে। এরপরে এভার চেঞ্জিং সেট অফ টাস্ক, হ্যাঁ যে কাজগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। কনসিস্টেন্ট সেট অফ টাস্ক, এখানে কিন্তু সাধারণত একই রকম গতানুগতিক কাজই হয়ে থাকে। রেসপন্সিবিলিটি ফর ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটিস, আর এখানে কি বলছে, রেসপন্সিবিলিটি লিমিটেড টু দেয়ার ওন ফাংশন। এখানে কিন্তু সবাই, একটা গ্রুপের প্রায় সবাই, এই যে প্রজেক্টে একটা প্রজেক্ট ফেল করলে কিন্তু সবাই মানে গিল্টি হতে পারে, দোষী সাব্যস্ত হতে পারে, কিন্তু এখানে সেটা না, এখানে খুব কম।
এই জন্য কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে কিন্তু গ্রুপ বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট দেখো অনলাইন প্রজেক্ট লাইফ ডিউরেশন। ওই যে একটা নির্দিষ্ট 2 বছর বা 5 বছর প্রজেক্ট লাইফ ডিউরেশনটাই হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। বাট পার্মানেন্ট ওয়ার্ক সিনারিও, একটা এস্টাবলিশড প্রতিষ্ঠান, যেমন আমরা যদি বলি সরকারি হসপিটালগুলো, সেগুলো কিন্তু তাদের ওয়ার্ক সিনারিও একেবারে পার্মানেন্ট। মেন টাস্ক ইজ রিজলিউশন টু কনফ্লিক্ট, মেন টাস্ক টু অপটিমাইজেশন। হ্যাঁ, এখানে কি একেবারে যে সমস্যাটা উদ্ভূত হয় সেটা সমাধান করা, আর এটা কি না আমার সাথে সাথে না, আস্তে 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 আমরা একটা অপটিমাম লেভেলে যাব, একটা কাঙ্ক্ষিত অবস্থানে যাব, প্রতিষ্ঠানকে আমরা সুন্দর একটা অবস্থানে নিয়ে যাব। এরপরে কন্টেইন ইন্ট্রিনসিক আনসার্টেনিটি। ইন্ট্রিনসিক মানে কি একেবারে আমার সহজাত, একেবারে অভ্যন্তরীণ। এটা এই ইন্ট্রিনসিক আনসার্টেনিটিটা কিন্তু থাকতে পারে। লিমিটেড সেট অফ ভেরিয়েবল, মানে ভেরিয়েবলটা কম এই জায়গায়, মানে প্রায় একই রকম, প্রায় সেট হয়ে গেছে, প্রায় হলো সব অ্যাডাপ্ট হয়ে গেছে, এই ধরনের। নেক্সট আমরা দেখি ব্যালেন্স দ্য ট্রেড অফ। আমাদের ব্যালেন্স করতে হবে টাইম, স্কোপ এবং কস্ট, এই তিনটার মধ্যে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমার টাইম কিন্তু কম, কস্ট কম, স্কোপ কিন্তু তোমার ফেভারে নাও থাকতে পারে সবসময়। এই জন্য অল্প সময়ের মধ্যে এবং যে লিমিটেড রিসোর্স ফর বাজেট, তার মধ্যে তোমাকে এই স্কোপটা এক্সপ্লয়েট করে তোমাকে কী করতে হবে, এই ট্রিপল কনস্ট্যান্টটা ওভারকাম করে প্রজেক্টটা বাস্তবায়ন করতে হবে। এই যে দেখো স্কোপ, টাইম অ্যান্ড কস্ট, এর বাইরে আছে রিস্ক আছে, হ্যাঁ, রিসোর্স, লিমিটেড রিসোর্স আছে, কোয়ালিটি হেরফের হতে পারে। একজন যদি মারা যায়, একজন ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেকচার অথবা আমাদের একজন গুরুত্বপূর্ণ ম্যানেজার যদি উনি মারা যান, তাহলে কিন্তু এই কোয়ালিটিটা মেকআপ করা খুব টাফ হবে। সুতরাং এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট প্রজেক্ট অর্গানাইজেশন। প্রজেক্ট অর্গানাইজেশন সাধারণত 3 রকমের: ফাংশনাল, ম্যাট্রিক্স, প্রজেক্টাইজড। তোমরা জানো ফাংশনাল যে অর্গানাইজেশনগুলোর বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে এসেছো প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে। সেখানে এই যে দেখো এই ফাংশনাল ম্যানেজার তারা কিন্তু প্রায় একই রকম, এই যে চিফ এক্সিকিউটিভ থাকে একই রকম প্যাটার্নটা, বাট এই প্রজেক্টে কিন্তু একটু আলাদা। এখানে সব এই যে প্রজেক্ট ম্যানেজার, আর ইনারা সব হলো স্টাফ। তা যাই হোক, নেক্সট আমরা দেখি প্রজেক্ট অর্গানাইজেশন। এই যে দেখো প্রজেক্ট লাইফ সাইকেল অ্যান্ড অর্গানাইজেশন। একটা প্রজেক্ট টিমে কারা কারা থাকতে পারে: প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, প্রজেক্ট ম্যানেজার, আদার প্রজেক্ট টিম মেম্বার। যদি প্রয়োজন হয় তুমি যে কোনো সময় কোঅপ করতে পারো, কোনো প্রতিষ্ঠান থেকে কোনো মেম্বার, কোনো স্কিল্ড পার্সনকে তুমি নিয়ে আসতে পারো। এখানে যে এই যে বিষয়গুলো অপারেশন ম্যানেজমেন্ট আমরা পড়েছি, এটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমরা পড়েছি, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে প্রজেক্ট স্টেক হোল্ডার হিসেবে। প্রজেক্ট কস্ট অ্যান্ড স্টাফিং লেভেল, এর একটা গ্রাফ দেখো। এই গ্রাফে কি হচ্ছে, প্রজেক্ট কস্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে টাইম বৃদ্ধির সাথে সাথে। দেখো আমরা এক্স অক্ষে নিয়েছি টাইম, আর ওয়াই অক্ষে নিয়েছি কস্ট। তাহলে সময় বাড়ছে, আমাদের কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা অনেক বৃদ্ধি পেল। যদি আস্তে আস্তে কমে যাবে, প্রজেক্ট শেষ হয়ে যাবে এক সময়, আর এক সময় আমাদের কষ্ট এই জিরোতে চলে আসবে। এই প্রজেক্ট, প্রত্যেকটি প্রজেক্ট কিন্তু কি করে, একটি লাইফ সাইকেল ফলো করে। আমরা প্রজেক্ট লাইফ সাইকেল নিয়ে সেকেন্ড ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ডিটেলস। নেক্সট দেখো ইম্প্যাক্ট অফ ভেরিয়েবলগুলোকে কিন্তু কনসিডার করতে হবে। টাইমের সাথে তোমার যে ভেরিয়েবলগুলো ডিগ্রি কিন্তু চেঞ্জ হবে। যেমন কস্ট অফ চেঞ্জ দেখো বাড়ছে, কিন্তু এইটা কমে যাচ্ছে। প্রথমে রিস্ক ছিল অনেক বেশি, আনসার্টেনিটি অনেক বেশি ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে। এইটা হলো আমাদের অপটিমাম পয়েন্ট, যেখানে কস্ট অফ চেঞ্জ এবং রিস্কটা ক্রস করবে। এই জায়গায় এসে আমাদের প্রজেক্টটা অলমোস্ট বাস্তবায়িত হয়ে যাবে। সুতরাং এই ভেরিয়েবলগুলো আমাদের মাথায় রাখতে হবে টাইম চেঞ্জের সাথে সাথে।
প্রজেক্ট ফেজ দেখো, এগুলো আমরা সামনে আলোচনা করবো, যেহেতু ওভারভিউ ক্লাস, এই জন্য টোটাল ওভারভিউটা আমরা এখানে দিয়ে ফেলছি। এই যে এখানে দেখো ডিজাইন ফেজ আর কনস্ট্রাকশন ফেজ। ডিজাইন ফেজে কি থাকবে? ইনিশিয়েটিং প্রসেস, প্ল্যানিং প্রসেস, এক্সিকিউটিং প্রসেস আর ক্লোজিং অর কন্ট্রোল প্রসেস। আমরা ডিটেলস আলোচনা করব। এই 4টা ফেজ কিন্তু থাকবে। প্রজেক্ট সাইকেল যেখানে দেওয়া আছে, আমরা নেক্সটে আরও দেখব। প্রজেক্ট সাইকেল এই একই কথা, এই যে 5টা বিষয় আমরা বললাম, হ্যাঁ, ইনিশিয়েটিং ফেজ, প্ল্যানিং ফেজ, এক্সিকিউটিং ফেজ, এটাকে কন্ট্রোলিং আর মনিটরিং ফেজ বলা হয়, আর এটি হলো ক্লোজিং ফেজ। কোনো ব্যবস্থাপনাবিদ আবার এই দুইটা এক করে ফেলছে, তারা 4টা নিয়ে আসছে, 5টা না নিয়ে আসে। আমরা 4টা আলোচনা করব, 5টা আলোচনা। হ্যাঁ, এই যে বলেছিলাম যে নলেজ এরিয়া, প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়া। এখানে অবশ্য আমি ছোট করে ফেলেছি ছবিটা, তৈরি করার সময় বুঝতে পারিনি যে এত ছোট হয়ে যাবে। দেখো এখানে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, তারপরে স্কোপ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। এই যে 10টা যে নলেজ এরিয়া আমাদের কিন্তু যে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে লাগবে, মাথায় রাখবে। এখানে মোটামুটি বলা আছে। আমাদের আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও আলোচনা করব। ওভারভিউটা একটু দেখো, যেখানে যে ফেজগুলো আছে আর যে নলেজ এরিয়াগুলো আছে কোথায় ক্রস করবে, কোথায় কোথায় ব্যবহৃত হবে, এই গ্রিডের ভিতরে আমরা দেখিয়েছি। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়া, নলেজ এরিয়া 10, আমরা আগেই তো বললাম 10। এখানে যে আরেকটু বলা আছে, ইন ডিটেলস নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। জাস্ট মাথায় রাখো, যে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য 10টি নলেজ এরিয়া আমাদের লাগবে। এরপরে ইনিশিয়েশন, কেন? গোলের জন্য। কি? হোয়াট মানে কি? স্কোপ এবং স্কিল। হু মানে কে? কে করবে? টিম করবে, একটা টিম। যেখানে ওইগুলা আমরা একটু কি বলবো যে পিক্টোরাল করেছি। ওকে, নেক্সট একটু দেখো, স্টেক হোল্ডার ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর এনি প্রজেক্ট। স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার কাকে বলে? আমরা আগের ক্লাসে বলেছি, আগের ক্লাস সাবজেক্টগুলোতে আমরা আলোচনা করেছি। সংক্ষেপে মনে করবে যে স্টেক হোল্ডার্স আর দ্য ইন্টারেস্টেড গ্রুপ অফ এনি প্রজেক্ট অর এনি অর্গানাইজেশন। তাহলে একটা প্রজেক্টের সাথে যারা জড়িত, পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে, বেনিফিশিয়ারি হতে পারে আর লুজার হতে পারে, গেইনার হতে পারে আর লুজার, সবাইকে কিন্তু আমরা স্টেক হোল্ডার বলবো। দেখো স্টেক হোল্ডার হলো ইজ পেইং ফর ইট, যারা এর জন্য পে করে। গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট এক, পদ্মা সেতুর কথা যদি আমরা বলি অ্যাজ ফর এক্সাম্পল, সেখানে কিন্তু পে করছে গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট স্টেক হোল্ডার। ইজ মেকিং প্রফিট অফ, হ্যাঁ, এই প্রফিটটা কার? কে পাবে সেটা। তাহলে প্রফিট কার? লাভ। এখানে কিন্তু সরকারি কোষাগারে জমা হবে। ইজ ইউজিং ইট, এটি ব্যবহার করবে কারা? ব্যবহার করবে জনগণ, পথচারীরা, বাস ট্রাকের ড্রাইভাররা, যাত্রীরা, সবাই হলো স্টেক হোল্ডার পদ্মা সেতু। ইজ উইথ এগেইনস্ট ইট, এর বিরুদ্ধে কারা বা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখো ওখানে যারা স্পিড বোট চালাতো, যারা লঞ্চ চালাতো, যারা ফেরি চালাতো, ওগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। বা পদ্মা সেতুর এপারে মাওয়া, ওপারে জাজিরা ঘাটে যারা হোটেল ব্যবসায়ের সাথে জড়িত ছিল, তারা কিন্তু লুজার। সুতরাং তারাও কিন্তু স্টেক হোল্ডার। এবার ইনফ্লুয়েন্স ইট, এটিকে কারা প্রভাবান্বিত করছে, পজিটিভলি আর নেগেটিভলি? সবাই। প্রেশার গ্রুপগুলা উইল বি প্রমোটেড, কারা প্রমোট করছে? সবাই কিন্তু স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডার কিন্তু একটা প্রজেক্টের জন্য খুব ভায়াবল এবং গুরুত্বপূর্ণ। যেখানে দেখো আমরা একটা পিক্টোরাল করেছি, ইনফ্লুয়েন্স আর ইন্টারেস্ট, যারা প্রভাবিত করছে এবং যারা সুবিধাভোগী, বেনিফিশিয়ারি, সবাই কিন্তু স্টেক হোল্ডার। নেক্সট রিস্ক ম্যানেজমেন্টটা থাকবে। প্রজেক্ট মানেই রিস্ক। দেখো এখানে এটি কিন্তু একটা প্রজেক্ট, ইনি একটা প্রজেক্ট নিয়েছে যে উনি একটি দড়ির উপর দিয়ে বেয়ে উপরে যাবে, নিচেই কিন্তু কুমির। প্রজেক্ট কিন্তু এরকম রিস্কের ব্যাপার, তুমি পড়ে গেলেই কিন্তু কুমিরে খেয়ে ফেলবে। ঠিক আছে, এটা হলো আমাদের
রিস্ক ম্যানেজমেন্টটা এই পর্যায়ে নিয়ে আসতে হবে, যেন তুমি এরকম টালমাটাল অবস্থায় না থাকো, মোটামুটি ভালোভাবে যেতে পারো, পড়ে গেলেও যেন সমস্যা নাই, রেসপন্স যেন থাকে। ওকে, নেক্সট আমরা দেখি। হ্যাঁ, তোমাদের যদি কোনো কোয়েশ্চন থাকে তোমরা করতে পারো। হ্যাভ ইউ এনি কোয়েশ্চন? এম আই ক্লিয়ার? আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি? যাই হোক, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে তোমরা প্রশ্নগুলো আমাকে বলবে। আমি তোমাদেরকে এই প্রজেক্ট কাঠখোট্টা বিষয়, বাট খুব গুরুত্বপূর্ণ একটি সভ্যতার জন্য, একটি উদীয়মান রাষ্ট্রের জন্য, ডেভেলপিং কান্ট্রির জন্য, বিশেষ করে আমাদের মতো যে সমস্ত উদীয়মান এবং ডেভেলপিং উন্নয়নশীল দেশগুলো মধ্যমায়ের দেশে বা উন্নত দেশে পরিণত হতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু প্রজেক্ট খুব গুরুত্বপূর্ণ। আর সে প্রজেক্ট বাস্তবায়ন করবে কিন্তু তোমরা, কারণ তোমরা ম্যানেজমেন্টের স্টুডেন্ট। তা আমি তোমাদের কাছে এই আশাবাদ ব্যক্ত রেখে বাংলাদেশের ভবিষ্যৎ যে অগ্রযাত্রার তোমরা সৈনিক হবে, অংশীদার হবে, সেই কামনাই আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।